পোড়া হাতখানা নিপুণভাবে লুকিয়ে হেসেলে রান্নায় ব্যস্ত অভিলাষা। শাশুড়ি মায়ের কর্কশ ধ্বনি ক্রমে কানে আসছে। শানিত বাক্যে ঘায়েল হলো নীরবতা তার একমাত্র উপায়। হিমা বেগমের ঝগড়া চলছে তার স্বামী তিমিরের সাথে। ঝগড়ার কারণ তিমির এবং অভিলাষার অনাগত সন্তান। এই ঝগড়া বিগত 2 সপ্তাহ থেকে চলেই যাচ্ছে। হিমা বেগম মোটেও এই সন্তানের আগমনে সন্তুষ্ট নয়। অন্য অন্য পরিবারের সন্তানের আগমনে বড় হলেও তার পরিবারের এবারটি ঝামেলা বই কিছুই না। তাই তার মতে বাচ্চাটি রাখার মানেই নেই। কিন্তু তিমি তার সিদ্ধান্তে অটল। সে মোটেও তার সন্তানের জীবনের ঝুঁকি নিবে না। বাকযুদ্ধের এক পর্যায়ে হিমা বেগম চেঁচিয়ে কর্কশ কণ্ঠে বলে উঠলেন, লজ্জা করে না তোর? এত স্বার্থপর কেন রে তুই? একেই একটা মেয়েকে দুম করে বিয়ে করে এনে ভাইয়ের ঘাড়ে খাচ্ছিস। এখন আরও একটা প্রাণ ওরে গচ্ছিয়ে দিবি? লজ্জা করে না তোর? মা, আমি তো বলছি ভাইয়ের উপর চাপ হবে না। যে আসছে সে তো তার রিজিক নিয়ে আসছে। বাবা হয়ে এতটা নিষ্ঠুর কী করে হব মা? আর আমি বা আমার স্ত্রী কেউই ভাইয়ের ঘাড়ে নেই। আমি আমার সাধ্যমতো চেষ্টা তো করছি। তিমিরের শীতল বাক্য শান্ত হবার বদলে যেন আরও রেগে উঠলেন হিমা বেগম। চেঁচিয়ে বললেন, লজ্জা করে না তোর? লজ্জা করে না? কত স্বপ্ন ছিল ছেলে আমার ভালো রেজাল্ট করে ভালো চাকরি করবে। তুরান কতটা খরচ করে তোর পড়ার খরচ চালিয়েছে। কিন্তু কি করলি তুই? শেষ বছরে পরীক্ষাটাও দিলি না। কত সে এখন সেলসম্যানগিরি করিস। কত পাস? আবার বড় বড় কথা। আর এই জামানায় বাচ্চা পালা কি এত সহজ? আর তোর কি রাজার ভাণ্ডার আছে? তোর বাবা রিটায়ার্ড করে বাসায় বসে আছেন। কয় টাকা পান পেনশন? অসুখে জর্জরিত মানুষটার কথা না হয় নাই ভাবলি। ঘরে একটা পাগল বোন আছে। তার কথা তো ভাবতি। তিতিরের তো পুরো জীবনটাই বাকি। লজ্জা করে না তোর এর মাঝে নিজের কথা ভাবতে? আর বাচ্চা নেবার সময় কি চলে যাচ্ছে? পড়াশোনা শেষ কর, একটু নিজের পায়ে দাঁড়া, এরপর না হয় বাচ্চা নিবি। আমি অ্যাবর্শন করাবো না। অভিলাষার শরীর ভালো যাচ্ছে না। তাই এই নিয়ে কথা এখানেই শেষ মা। আমি কাজে যাচ্ছি বলে ঘর থেকে বেরিয়ে গেল তিমির। ফলে হিমা বেগমের ক্রোধ মাত্রা ছাড়ালো। বাজখাই কণ্ঠে বলতে লাগলো, বড় হয়ে গেছে অনেক, তাই না? বুঝি না কিছু। এসব কার বুদ্ধি? আমি বুঝি না অপয়া মেয়ে আমার সংসার গিলে খেলো। হিমা বেগমের কথাগুলো রান্নাঘর অবধি আসছে। অভিলাষা কানে যাবার পর সেও নীরব। সে তার কাজে ব্যস্ত। পালং শাকের পাতা ধুতে ধুতে সুরভি বলল, মায়ের কথায় কিছু মনে করো না অভিলাষা। বয়স হচ্ছে তো তাই মুখের বাঁধও কমছে। 8 জনের টানাপোড়েন সংসার বোঝই তো। সুরভির কথায় স্লান হাসি আসলো অভিলাষা। নিয়তির কাছে সকলের হাত বাঁধা। এই ধরনেতে আমরা সকলেই কাঠের পুতুল। আমাদের সুতোগুলো যার হাতে, যে যা নির্ধারণ করছে সেটাই হবে। তার অতিরিক্ত কিছু পাবার উপায় নেই। বিয়ের প্রথম দিন থেকে হিমা বেগমের চক্ষুশূল অভিলাষা তা অজানা নয়। হবেই না বা কেন? মেধাবী ছাত্র যখন তার সমস্ত জীবন সংকটে ফেলে অনিশ্চিত ভবিষ্যৎকে পা বাড়ায়, তখন মা হিসেবে কেউই তা মেনে নিবে না। ছেলের বয়স কত? সবে 23 পার হলো। পড়াশোনার পাঠ চুকায়নি। শেষ বছরের পরীক্ষায় বসার কথা ছিল তার। বরাবরের ভালো পরীক্ষার্থী হবার দরুন তাকে ঘিরে পরিবারের অজস্র স্বপ্ন। কিন্তু সকল স্বপ্নের গলা টিপে অভিলাষাকে নিয়ে হাজির হয়েছে তিমির। ছেলে বিনা খবরে বিয়ে করে বাড়ি আনবে তা ইহজীবনে কল্পনা করেননি হিমা বেগম। ফলে গৃহবধূ বরণ করা অবধি করতে চাননি তিনি। অভিলাষা ঠায় দাঁড়িয়েছিলেন বাড়ির সদরে। অসহায় বাবা মাহীন মেয়েটাকে সদরে দাঁড় করিয়ে রাখার মতো নিষ্ঠুর হতে পারলেন না শফিক সাহেব। তাই তাকে ঘুরে তুললেন তিমিরের বড় ভাবি সুরভি। টানাপোড়েনের সংসার হিমা বেগমের। তিমিরের বড় ভাই তুরান একজন সরকারি কর্মকর্তা। তার বেতন আহামরি হয়। সেই বেতন এবং বাবার পেনশন মিলিয়ে চলছে এই সংসারটা। বড় মেয়েটার চিকিৎসা, তিমির এবং তিতিরের পড়াশোনা সব মিলিয়ে প্রতি মাসে টান লেগেই থাকে। তার মাঝে একজন উটকো মেয়ে। জানা নেই শোনা নেই তাকে কি করে মেনে নিবে হিমা বেগম। ফলে পরিবারের কোন্দল লেগেই রইল। অভিলাষার সাথে উচ্চবাচ্য না করলে ছেলের সাথে প্রায় কথা কাটাকাটি যেন প্রতিদিনের নিয়ম হয়ে উঠল। ভাইয়ের উপর বসে বসে খাওয়ার খোঁটা যেন গলায় কাটার মতো পরিণত হলো তিমিরের। ফলে কঠিন সিদ্ধান্ত নিলে সে পড়াশোনা ছেড়ে চাকরির জন্য হন্যে হলো। তিমিরের এমন কাজে ক্রোধ কমার বদলে বাড়ল। ফলে অভিলাষার প্রতি অসন্তোষের মাত্রা বাড়ল। তুরান বোঝাবার কম চেষ্টা করেনি তাকে। কিন্তু তিমিরের জেদের কাছে সব বিফলে গেল। অভিলাষার শাশুড়ির মন পাবার চেষ্টা করেনি বললে ভুল হবে। কিন্তু তার কোনো কাজেই যেন হিমা বেগমের কঠিন হৃদয়কে গলাতে পারেনি। দিনগুলো এভাবেই যাচ্ছিল। দেখতে দেখতে কবে মাস পেরিয়ে বছর গড়িয়ে যাচ্ছিল টেরই অবধি পেল না অভিলাষা। এর মাঝে তার যে পরিবারের মানুষদের সাথে বনিবনা হয়নি তা নয়। বড়ভাবে সুরভি, ননদ তুলিকা এবং
তিতিরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য এই হিমা বেগমের তীক্ষ্ণ আচরণে দাঁতে দাঁত চেপে সংসার করছিল অভিলাষা। কিন্তু সব কিছু যেন আবার এলোমেলো হয়ে গেল। নতুন সদস্যের আগমন সংবাদ থেকে সুসংবাদ থেকে বিষাদেই যেন বয়ে আনলো তিমির এবং অভিলাষার জীবনে। জাতাকলের মাঝে পিষে যাচ্ছে দুটো জীবন। ছোট জীবন, যার আগমনে তাদের সবচেয়ে বেশি আনন্দ হওয়া উচিত ছিল, তার জীবন বাঁচানোর জন্য যেন নিকট যুদ্ধে পরিণত হয়েছে। অভিলাষার মাঝে মাঝে নিজের প্রতি খুব ঘৃণা হয়। ঘৃণা হয় নিজের কৃতকর্মের জন্য, নিজের লোভের জন্য, নিজের স্বার্থপরতার জন্য। চাচির অমানবিক থেকে রক্ষা পাওয়ার জন্য একটা ছেলে এবং পরিবারের সকল স্বপ্ন আকাঙ্ক্ষা গলা চেপে হত্যা করেছে সে। আজ তার এই জন্য এই পরিবারটিতে এত অশান্তি। তার এই ভাবনা ছেদ পড়ল সুরভির ক্ষীণস্বরে। হাত পোড়ালে কি করে? কথাখানা কর্ণপাতাতে ঘাড় ঘোরালো অভিলাষা। সুরভির মুখশ্রী দুশ্চিন্তার ছাপ। সে আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়েছে অভিলাষার সফেদ হাতের দিকে। অনেকখানি পুড়ে গেছে, সাদা হাতে লাল হয়ে গেছে। কিভাবে পুড়ছে ঠিক বলতে পারল না অভিলাষা। ফলে সুরভি চিন্তিত কণ্ঠে বলল, এত অন্যমনস্ক হলে হবে? এখন তো আরও সাবধানতা অবলম্বন করার পালা। আর সাবধানতা আর থাকাটা নিশ্চিত। আর সাবধানতা হিসাবে করে কি করব? এভাবে বলতে নেই অভি, তুমি তো বুদ্ধিমান মেয়ে, এত বোকা বোকা কথা বললে হয়? আচ্ছা ভাবি, ও আসলে কি খুব অভাব বাড়বে? আমি একটু কম খেলে হবে না? অভিলাষার কাতর কণ্ঠে বক্ষস্থলে চাপা দীর্ঘশ্বাস নিপুণভাবে গোপন করে নিল সুরভি। তার পরিবার এমন অবস্থানটি ছিল না। রাজার ভাণ্ডার না থাকলেও একেবারে অসচ্ছলতা তাদের ছিল না। কিন্তু একটি ঘটনা সব কেমন যেন এলোমেলো করে দিল। দেনা শোধ করতে করতে জমি বিক্রি হলো। অসুস্থ শফিক সাহেব জর্জরিত হলো। তুলিকাটা চিকিৎসা করাতে মাসে কতগুলো টাকা চলে যায় তার হিসেব নেই। 3 রুমের বাসাটা কোনোভাবেই থাকতে শুরু করলো পরিবারটা। তবু মাসের শেষে হিমশিম খাতে হচ্ছে তুরানের। এখন তিমির কিছু আয় আছে বলে দিব্যি চলছে তারা। শাশুড়ি মায়ের আচরণে নিষ্ঠুর প্রকাশ পেলেও সুরভি তাকে খারাপ বলতে পারছে না। যার বিয়ের বয়সী মেয়ে পাগল হয়ে বসে থাকে, ছেলে বিনা খবরে একটি অচেনা মেয়েকে বিয়ে করে আনে, তার আচরণ কতই বা স্বাভাবিক হয়। সুরভি স্লান এসে বলল, সময়ের থেকে বড় ঔষধ আর নেই অভিলাষা, একটু সময় দাও, ঠিক হয়ে যাবে। অভিলাষা বিদ্রূপ স্বরে বলল, আমার জীবন কিছু বুঝছি ঠিক হবার নয় ভাবি। সুরভি কিছু বলল না। এর মাঝে তিতির ছুটতে ছুটতে এলো। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। হাঁপিয়ে হাঁপিয়ে বলল, ভাবি তাড়াতাড়ি এসো, বড় আপা কাণ্ড করছে। তুই হাঁপাচ্ছিস কেন? তুলি কি করছে? সুরভির চিন্তিত কণ্ঠের প্রশ্নে বিপরীতে তিতির বলল, বড় আপা রদ্দুর ভাইকে কামড়ে দিয়েছে। শুধু তাই নয়, একেবারে রক্তাক্ত করে দিয়েছে। রদ্দুর ভাইয়ের মা খেপে গেছে। মাকে বললে আপাকে আস্ত রাখবে না, তুমি চলো। তিতিরের কথা শোনামাত্র সুরভির মুখশ্রিত রক্তবর্ণ শূন্য হলো। সে হাতে থাকা বার্নার ক্রিম অভিলাষার হাতে দিয়ে ছুটল সদরের দিকে। অভিলাষা পিছু নিল তার। ফলে চুলোয় থাকা তরকারিটা ওভাবেই পড়ে রইল। বাইরে যেতে দেখলো অনাবিষ্ট চুলে এলোমেলো দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তুলিকা। তার বিপরীতে বা হাত চেপে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে আছে রোদ্দুর। তার পাশে রক্তচক্ষু নিয়ে দাঁড়িয়ে আছে রোদ্দুরের মা শেফালি বেগম। সুরভিকে দেখেই এলোমেলো কদমে ছুটে এলো তুলিকার। তার পেছনে গুটিসুটি মেরে লুকাবার চেষ্টা করলো সে। সুরভি তার দিকে তাকাতে বলল, সে আমার হাত ধরেছিল, আমি কিছু করিনি। তুলিকার কণ্ঠে ভীতি, আতঙ্ক স্পষ্ট উপস্থিত টের পেল সুরভি। সে ঈষৎ কাঁপছে, ভয়াত্মক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে রোদ্দুরের মা শেফালি বেগমের দিকে। সুরভি কিঞ্চিত সন্ধিয়ান, সে রোদ্দুরের দিকে সন্ধিয়ান নজরে চাইল। ছেলেটা এখনও তার জখমই হাতটা চেপে দাঁড়িয়েছে। আহত হবার বিন্দুমাত্র রেশ তার মুখশ্রীতে নাই। নির্বিকার শ্যাম মুখখানা উদাসীন চাহনি। অপলক দৃষ্টিতে সে তুলিকার দিকেই তাকিয়ে আছে। এদিকে শেফালি বেগম তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, মানুষ যদি কুকুরের মতো আচরণ করে তবে তাদের সাথে তেমনই আচরণ করা উচিত। মাথার স্ক্রু যেহেতু ঢিলা, তাদের বাহির করো কেন? দেখেছ কামড়ে কি করছে? রক্ত বের করে দিয়েছে ছেলের। আমার ছেলে বলে চুপ করে দাঁড়িয়ে আছে। অন্য কেউ হলে তো, মা ছাড়ো না, অহেতুক কথা বাড়ানোর মানে হয় না। রোদ্দুর শান্ত কণ্ঠে কথাটি বলল। তার চোখ মুখ খানিকটা কুঁচকে হয়ে এসেছে। মুখে স্পষ্ট বিরক্তির ছাপ প্রকাশ পাচ্ছে। আশেপাশে কয়েক জোড়া চোখ নিজের সকল কাজ ফেলে একরাশ কৌতূহল নিয়ে তাকিয়ে আছে তাদের দিকে। এখানে কি ঘটছে সেটা জানার জন্য তাদের একমাত্র গুরুত্বপূর্ণ কাজ। এই ঘটনা ময়নাতদন্ত না হলে তাদের যেন ভাত হজম হবে না। যা অতিমাত্রায় বিরক্তি করছে রোদ্দুরকে। কিন্তু তার কথার খুব একটা প্রভাব পড়ল না শেফালি বেগমের উপর। তিনি তীক্ষ্ণ কণ্ঠে বলতে লাগলেন, বাদ দেবো কেন? হাতের কি হাল করছে দেখেছিস? ভাগ্যিস আমি দেখতে চেয়েছি, নয়তো টেরই পেতাম না। মানুষের হাত কত বিষাক্ত জানিস না? রোদ্দুর উত্তর দিল না, শুধু তীর্যক দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটির দিকে। কি চমৎকার দেখতে মেয়েটি! সরু ছিপছিপে গরম, শুভ্র মুখশ্রী, মাজা অবধি নেমে গেছে সাপের মতো পেঁচানো আবদ্ধ কৃষ্ণকেশ।
পাতলা গোলাপি ঠোঁটজোড়া দাঁতে পিষছে। মেয়েটি সবচেয়ে আকর্ষণীয় তার চোখ জোড়া, ঘোড়াতে বিড়ালের ন্যায় গোল গোল চোখ। কথায় আছে না, অতি সুন্দরী জিনিস সর্বাধিক ভয়ঙ্কর। আজ তার জীবন্ত প্রমাণ পেয়েছে রোদ্দুর। এত চমৎকার মেয়েটি নাকি পাগল, ভাবা যায়? এর মাঝে সুরভি শান্ত গলায় বলে উঠল, কোথাও ভুল হচ্ছে আন্টি। আমাদের তুলি অকারণে কাউকে আঘাত করে না। মানে কি বলতে চাইছি সুরভি? আমার ছেলে কি তোমার ননদকে মেরেছে নাকি কিছু করেছে? পাগল ননদকে বাঁচাতে আমার ছেলের উপর দোষ দিচ্ছ? আমি তা বলিনি। এর মাঝে অস্পষ্ট স্বরে আবার তুলিকা বলল, সে আমার হাত ধরেছে। বলে শক্ত করে সুরভির আঁচলটা ধরল সে। তুলিকার ক্ষীণস্বর ঠিকই শেফালির বেগমের কান অবধি পৌঁছলো। ফলে তার ক্রোধ বাড়ল, কণ্ঠের রোষ বাড়িয়ে বলল, মিথ্যে কথা বলতে বারণ করো ওকে। তুলিকা আরও গুটিয়ে গেল, হাতের মুঠো শক্ত করলো। তিতির এবং অভিলাষা তাকে অভয় দেবার জন্য বাহু ধরলেও সে শান্ত হলো না। ঈষৎ কাঁপছে তার দেহ। সুরভি কিছু বলার পূর্বে রোদ্দুর বলে উঠল, ও মিথ্যে বলেনি মা, আমি সত্যি ওর হাত ধরেছি। হ্যাঁ, রোদ্দুর তুলিকার হাত ধরেছিল। ঘটনাটি ঘণ্টাখানেক পূর্বে। রোদ্দুর দোকানে ছিল পাউরুটি ডিম কিনতে। ছুটির দিন হবার দরুন সকালে 11টা বাজলে এখনও তার নাস্তা করা হয়নি। বাসায় ফিরছিল, কিন্তু তখনই দেখল রাস্তায় মাঝে একটি মেয়ে অবিন্যস্ত চুলে বসে আছে। তার হাঁটুর কাছে পায়জামা হালকা ছিঁড়ে গেছে, হাঁটুর কিছুটা এবং কনুইয়ের কাছে ছিলে গেছে। একটি মেয়েকে রাস্তার মাঝখানে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে হয়তো কারোই ভালো লাগলো না, তাই বলে এগিয়ে গেল রোদ্দুর তাকে সহায়তা করার ইচ্ছে। কিন্তু মেয়েটির সম্মুখে যেতেই দেখলো মেয়েটি তুলিকা। একই পাড়ার থাকার কারণে তুলিকার মুখ চেনা, তবে কখনো কথা বলা হয়ে ওঠেনি। চুপচাপ মেয়েটিকে প্রায় নিগুড় রাতে বারান্দায় একা বসে থাকতে দেখেছে রোদ্দুর, কিন্তু কখনো জিজ্ঞাসা করেনি তার উদাসীনতার কারণ। মেয়েটি তার ছিলে যাওয়া কনুইয়ে ফু দিচ্ছিল। ফলে ধীর কণ্ঠে রৌদ্র বলল, বেশি ব্যথা পেয়েছ কি? রৌদ্রের কণ্ঠে চমকে উঠল তুলিকা। খানিকটা জড়তা দেখা গেল তার মাঝে, কেমন ভয়ে গুটিয়ে যাবার মতো। দৃষ্টি সরিয়ে নিল তৎক্ষণাৎ। রৌদ্র তাকে আশ্বস্ত করে বলল, ভয় পেও না, আমি কিছু করব না। তুমি কি দাঁড়াতে পারবে? আমি সাহায্য করি। লাগবে না। মেয়েটির কণ্ঠে রোষের শুকনো রেখা। রৌদ্র অবাক হলো কিছুটা। এমনটা অস্বাভাবিক আচরণ আশা করেনি সে। তুলিকা তখনও বসে রয়েছে রাস্তায়। দৃশ্যটা অশোভনীয় বটে। একটি 19-20 বছরের মেয়েকে এমন করে রাস্তায় বসে থাকতে দেখে কারোই ভালো লাগে না। তাই অনিচ্ছা সত্ত্বেও তাকে টেনে তুলে রোদ্দুর। বিধিমাম তার এই কার্যে ধন্যবাদ পাবার বদলে আতঙ্কিততে তার বাঁ হাতে কামড় বসিয়ে দিল তুলিকা। ব্যথায় শ্যামমুখখানা শক্ত হয়ে উঠল রৌদ্রে। তবুও শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। অবাক হলেও তার মাঝে কোনো প্রতিক্রিয়া ছিল না। ইতিমধ্যে তিতির ছুটি এলো। তুলিকাকে ছাড়ালো সেই। রৌদ্রের হাত থেকে তরতর করে রক্ত পড়তে লাগলো। তিতির কল্পনাও করেনি বোনকে 10 মিনিট ছাড়তেই এই কাণ্ড করে বসবে। ধমকেশ্বর বলল, কি করছিলি তুই? পাগল হয়ে গেছিস নাকি আপা? আমি ঠিক আছি, শান্ত কণ্ঠে বলল। কিন্তু তার পূর্বে ছেলেকে ডাকতে সেখানে হাজির হলেন শেফালি বেগম। দুর্ভাগ্যবশত তিনি বারান্দা থেকে এই ঘটনা দেখছেন, ব্যাস আর কি। এখন তিনি হিমা বেগমের কাছে এর বিচার চান। রোদ্দুর গাল ফুলিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলল, মাকে শান্ত করতে বলল, এখন অহেতুক সিন করে লাভ নেই। যা হয়েছে অ্যাক্সিডেন্ট, দোষ আমার ছিল, আমি দুঃখিত। শেফালি বেগম ছেলের কথায় যে সন্তুষ্ট হলেন না তা তার মুখশ্রীতে প্রকাশ পেল। সুরভি শান্ত কণ্ঠে বলল, না না, আমাদের দোষ, ওকে দেখে রাখা উচিত ছিল। ওর জন্য তোমাকে অহেতুক ঝামেলা পোহাতে হলো। ব্যাপার না, ওর হাঁটু ছিলে গেছে, বাড়ি নিয়ে যান। আর মা, তুমি চলো, আমার ক্ষুধা লেগেছে। বলে পা বাড়ালো রোদ্দুর। শেফালি বেগম যাবার সময় তীক্ষ্ণ স্বরে বললেন, পাগল নয়, সে আনা পাগল, জাতে মাতাল তালে ঠিক। কথাটা কানে গেলেও উত্তর দিল না সুরভি। সে তুলিকার হাত ধরে বাসায় নিয়ে এলো। আমি ইচ্ছে করে কামড়াইনি ভাবি। তুলিকার স্বগতিতে সুরভি অস্থির স্বরে বলল, তুই কামড়াবি বা কেন? সে আমায় ছুঁয়েছি। তুলিকা ঠান্ডা উত্তরে আর কথা খুঁজে পেল না সুরভি। ছোট্ট একটা নিঃশ্বাস গোপন করে বলল, সে তোমাকে ক্ষতি করার জন্য ছোঁয়নি, সাহায্য করেছে। তোমাকে বুঝতে হবে সেটা। তুলিকা কি বুঝলো জানা নেই, তবে সে ঘাড় কাত করে সম্মতি করলো। এর মাঝে পোড়া একটি গন্ধ নাকে এলো সুরভির। অভিলাষা বলল, তরকারিটা চুলে খাইছে। তরকারি কড়াইতে লেগে গেছে, অথচ তাদের খেয়াল নেই। তিতির ঢোক গিলে বলল, পুড়ে গেল। অভিলাষা কড়াই বদলাতে বদলাতে বলল, মা জানলে রক্ষা থাকবে না। তুমি পোড়া অংশগুলো ফেলে দাও, মা টের পাবে না। সুরভির কথায় খিলখিল করে হাসতে হাসতে তুলিকা বলল, ভাবি তাহলে মিথ্যে বলবে? ছি ছি ভাবি, আমার মা বোঝে না বলে তুমি তাকে বোকা বানাবে? তা দোষটা কার শুনি? তুলিকার কান হালকা করে মূলে শুধল সুরভি। তুলিকা ভদ্র বাচ্চার মতো বলল, আর হবে না, চলো মলম লাগিয়ে দেই, দেখি কই চোট পেলে। সুরভি তুলিকাকে নিয়ে গেল। অভিলাষা তরকারির দিকে তাকিয়ে রইল। সে বাইরে না গেলে হয়তো তরকারিটা পুড়তো না। বাসায় ফিরতে মায়ের প্রশ্নের মুখোমুখি হলো রোদ্দুর। কেন নিয়ে এলে তুমি? আজ একটা বিহিত করে আসতাম। তোমাকে বস্তির ঝগড়াটে মহিলার মতো লাগছিল মা।
যা আমার কাছে দৃষ্টিকটু। ছেলের মুখে এমন বাক্য মোটেও সহ্য হলো না শেফালির বেগমের। তীব্র স্বরে বলল, রোদ্দুর, আমি তোমার মা, সেজন্য তোমার সম্মান রক্ষার দায়িত্ব আমার। আর একটি অসুস্থ মেয়েকে হেনস্থা করে কি লাভ মা? দোষ তো আমারও, তাই বলে তোমাকে কামড়াবে? স্বাভাবিক বলে কামড়াতো না, নিজেই তো বলেছিল সে অসুস্থ। তাহলে? আর এভাবে রাস্তার মাঝে সকলের সামনে সিনকেট করাটা মোটেও শোভনীয় না। তাহলে তার আর তোমার মাঝে কী পার্থক্য? রৌদ্রের কথায় এবার কিছুটা দমালেন শেফালি বেগম। চেয়ারে বসতে বসতে বললেন, বেশ, আর সিনকেট করবো না। তুমি তুলিকার আশেপাশে থাকবে না। আজ কামড়েছে, কাল ঝিল ঝুলবে, পাগলের কি ভরসা? মায়ের কথাগুলো যেন শুনে মস্তিষ্কে ধারণা করল না রৌদ্রুর। তার মস্তিষ্ক এখন একটি নামই পর্যবৃত্ত গতিতে ঘুরছে, তুলিকা। নিগড় রাত ব্যস্ত শহরে নেমে এসেছে কৃষ্ণ আদার। ঘরের প্রতিটি প্রাণ যেন বেঘরে ঘুম। শুধু ঘুম নেই অভিলাষার চোখে। চোখের পাতা এক করতে পারছে না সে। দাঁড়িয়ে আছে বারান্দায় কাছে, চোখ জোড়া পথিকৃৎ। তিমি যে এখনো ফিরেনি। অভিলাষা তাকে বেশ কয়েকবার ফোন দিয়েছে, কিন্তু বান্দা ফোন ধরেনি। ফলে নিকোষ কালো ভালো বারবার হানা দিচ্ছে অভিলাষের ভয়াত্ম হৃদয়। ঘরে নিস্তব্ধতা ঘড়ির কাঁটা টিকটিক শব্দটিকে প্রগাঢ় করে তুলছে। অভিলাষা ঘাড় ঘুরিয়ে একবার ঘড়ির দিকে চাইল। 1টা বাজতে 2 মিনিট বাকি, আর অপেক্ষা করাটা ঠিক হবে না। কিছু একটা ভেবে সুরভি ঘরের সামনে গেল সে। হালকা কড়া নাড়ল, মিহিকণ্ঠে বলল, ভাবি, ঘুমিয়ে গেছো? মিনিট দুয়েক বাদে ঘুম ঘুম চোখে দরজা খুলল সুরভি। তুরানো চশমাটা চোখে দিয়ে এলোমেলো পায়ে এগিয়ে গেল। বসা গলা বলল, কী হয়েছে অভিলাষা? ভাইয়া, তিমির এখনও ফিরেনি। ফোন করছি, ধরছে না। অভিলাষা চিন্তিত কণ্ঠে, সুরভি কপাল কুঞ্চিত হলো। বিস্মিত কণ্ঠে বলল, এত রাত হয়ে গেছে অথচ এখনও ফিরেনি? এমন তো হয় না। আমারও চিন্তা হচ্ছে, ফোনটাও ধরছে না। ভাইয়া, একটু দেখবেন? তুরান বাঁ হাত দিয়ে কপাল ঘষলেন। ছোট ভাইয়ের বেপরোয়া ভাব যেন বড্ড বেশি বিরক্ত করছে তাকে। এখনও ছেলেটা দায়িত্বজ্ঞান হয়নি। সর্বদা যখন যা মনে আছে তাই করছে। পাছে কেউ যে তার জন্য দুশ্চিন্তা করবে, সেটি একটিবারও ভাবার অবকাশ নেই তার। অন্য সময় হলে হতো সে গা ছাড়া ভাব দেখাতো। বলতো, যে যখন ফেরার ফিরবে, না ফিরলে না ফিরবে, আমার কি? আমার কাল সকালে বের হতে হবে। কিন্তু অভিলাষার করুণ মুখটা দেখে কথাটা গিলেই ফেললো অচিরে। শান্তকণ্ঠে বলে, আমি দেখছি, তুমি চিন্তা করো না। সুরভি, ওকে ঘরে নিয়ে যাও। এই সময় এত দুশ্চিন্তা ভালো নাই। সুরভি মাথা নাড়িয়ে সম্মতি দিল। অভিলাষার কেন যেন বুক কাঁপছে, ভয় হচ্ছে। বিশ্রী বিষাক্ত ভয়। আজকাল প্রায়ই তার ভয় করে। ভয় হয় তিমিরের অস্থিরতার জন্য। লোকটি অর্থ উপার্জনের জন্য মরিয়া হয়ে উঠছে। সর্বোচ্চ চেষ্টা করছে যেন অনাগত প্রাণটিকে সুন্দর একটি ভবিষ্যৎ দিতে পারে। এই সুন্দর ভবিষ্যতের আশায় বর্তমান হারিয়ে যাবার ভয়ার্থ কাবু করে দিচ্ছে অভিলাষাকে। সুরভি ধীর স্বরে বলল, তিমির, কি কিছু বলছিলে? না। এর মাঝে তুরান ঘরে প্রবেশ করলো। চিন্তিত কণ্ঠে বলল, তিমিরের সব বন্ধুদের ফোন দিয়েছি, ওরা তো কিছু বলতে পারলো না। ওর কাজের জায়গায় নাম্বার আছে কি অভিলাষা? না, ও তো কারো নাম্বার দেয়নি, আমিও রাখি না। এটা কেন রাখো না? বিপদ আপদ ঠিক আছে? এত রাত হয়েছে অথচ এখনো বাড়ি ফিরেনি, এখন কোথায় যাব? অভিলাষা নীরব রইল। তুরানের কথায় যুক্তি আছে। এত রাতে কোথায় বা যাবে? কার সাথে যোগাযোগ করবে? অভিলাষা ভয়াত্ম চিন্তিত মুখ দেখে সুরভি বলল, তুমি কি ওর কোম্পানি যাবে? ওখানে গেলে খোঁজ পাবো। এত রাতে কোন কোম্পানি আমার জন্য খুলে বসে রয়েছে সুরভি? তুরানের ঝাঁঝানো কণ্ঠে থেমে গেল সুরভি। তুরান গাল ফুলিয়ে তপ্ত নিঃশ্বাস ছাড়ল। ভাইয়ের উপর তীব্র ক্রোধ নিজের বউয়ের উপর বর্ষণ করাটা মোটেও উচিত নয়। তাই নিজেকে শান্ত করলো সে। শান্ত গলায় বলল, আমি একটু বাইরে যাচ্ছি। মরে যেয়ে দেখি কি অবস্থা। তুমি চিন্তা করো না অভিলাষা, তিমিরের কিছু হবে না। আর এই কথাগুলো যেন এই ঘরের বাইরে না যায়। মাকে এখন সামলাতে পারবো না। তুরানের কথা শেষ হবার পূর্বে তার ফোনে বেজে উঠল। স্ক্রিনে তিমির নামটি জ্বলজ্বল করছে। সময় নষ্ট না করে ফোনটা ধরল তুরান। ফোন রিসিভ করতেই মুখের ভাব বদলে গেল তুরানের। গম্ভীর কণ্ঠে বলে, আমি আসছি। সুরভি কুণ্ঠিত কণ্ঠে বলে, কী হয়েছে? আমি একটু বেরোবো। তুমি একটু এদিকে এসো তো, কথা আছে। সুরভি কথা বাড়ালো না, উঠে তুরানের সাথে বাইরে গেল। অন্যদিকে অভিলাষার মনে ভয়টা যেন আরও তীব্র হলো। তুরানের মুখশ্রিত চিন্তার রেশ তাকে আতঙ্কিত করছে। তিমিরে কিছু হলো? বাইরে যেতে তুরান বলল, আমাকে 1008 টাকা দাও। কথাটা শুনে বিস্মিত হলো সুরভি। অবাক স্বরে বলল, এত টাকা কেন? তিমিরের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হাতে টাকা দরকার। ও কেমন আছে জানি না, বাঁ হাতের আঙ্গুল নাকি ফেটে গেছে। এভাবে আপাতত আর কোথাও চোট পায়নি। ভাগ্য ভালো একটু উপর দিয়ে গেছে, তাই বলছি টাকাগুলো দাও। কিন্তু সেগুলো তো তুলিকার জন্য, পরিবারের জন্যই জমানো টাকা। পরিবারেই খরচ হোক, সেটা তুলিকা হোক বা তিমির। গম্ভীর স্বরে কথাটি বলল তুরান। সুরভি আর কথা বাড়ালো না। টাকাগুলো তুলিকার চিকিৎসার জন্য জমিয়েছিল সুরভি, কিন্তু এখন সেগুলো দিয়ে দিতেই হবে। তুরান টাকা নিয়ে বেরিয়ে গেল। নিস্তব্ধ রাত, কালো আকাশ, তারার রেশ নেই। শীতল হাওয়া আম গাছের শুষ্ক পাতাগুলো পতপত শব্দ করছে।
ঘরে সকলে ঘুমে কাঁদা, নিস্তব্ধতার আড়ালে ঘুমিন দুজোড়া চোখ বসে আছে প্রতীক্ষায়। সুরভি পানি এগিয়ে দিল অভিলাষাকে। অভিলাষার চোখ জোড়া জ্বলছে, গালগুলো ভিজে গেছে। কেন যেন সব কিছুর জন্য নিজেকে দায়ী লাগছে। জড়সড় হয়ে উদারটাকে ধরে বসে আছে। এর মাঝে তুরানের ফোন এলো। সে কলিং বেল বাজায়নি। ঘরের কাউকে উঠানোর বিন্দুমাত্র ইচ্ছা নেই। সুরভিতে দরজা খুলে দেখলো তুরানের সাথে তিমির দাঁড়িয়েছে। তিমিরের বাঁ হাতের দু আঙ্গুলে সফেদ ব্যান্ডেজ, ময়লা জমকালো উস্কো খুস্কো চুল জানান দিচ্ছে তার উপর বহমান ঝড়ের। সুরভির চিন্তিত স্বর বলল, তুমি ঠিক আছো তো? তিমির মাথা নাড়ল, সে ঠিক আছে। তুরান যখন গম্ভীর কণ্ঠে বলল, তুই ঘরে যা, অভিলাষা চিন্তা করছে, ক্লান্ত লাগছে, ঘুমাবো বলেই নিজের ঘরে চলে গেল। সুরভি দরজা আটকে নিজ ঘরে প্রস্থান করলো। তুরান ঘরে আসতে অভিলাষা চিন্তিত মুখশ্রী দেখা পেল। তার পাশে বলে মুচকি এসে বলল, আমি ঠিক আছি। তৎক্ষণাৎ অভিলাষা তাকে জড়িয়ে ধরল। বুকের উপর গরম তরলের আভাস পেতে তিমিরের ডান হাত চলে গেল স্ত্রীর মাথায়। আলতো করে হাত বুলাতে বুলাতে বলল, খুব চিন্তা করছিলে? সরি, আর হবে না। কি করবো বলো, হুট করেই যেতে হলো। কখন যে রাত হয়ে গেল বুঝতেই পারিনি। ওদিকে বিশালটাও এত জোরে বাইক চালায়, ভাগ্য ভালো ছিল ব্রেক কষতে পেরেছিল। ওর পায়ের হাল ভালো নয়। কোথায় গেছে তুমি? মাথা তুলে প্রশ্ন করলো। তিমির একটু দমে গেল। রয়ে সে বলে, একটা কাজ পেয়েছি, মাস শেষে ভালো টাকা পাবো। যে আসছে তার ভবিষ্যৎ তো দেখতে হবে। তিমিরের চোখ চকচক করছে। অভিলাষা তখন অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলে, কী কাজ আছে? তুমি বুঝবে না, এত ভেবো না তো। রাত হয়েছে, গাটাও ব্যথা করছে, চলো ঘুমাতে যাই। তিমির কথাটা এড়িয়ে গেল। অভিলাষার মনে খুঁতখুঁত রয়েই গেল। কী কাজ পেয়েছে সে, যে বলতে পারছে না। দিন 17 পরে অ্যাসাইনমেন্ট জমা দিতে এসেছে সৌভিক। এই স্যারের কাছে মোটেও আসতে চায় না সে। তার মতে লোকটি অতিমাত্রা খচ্চর প্রবৃত্তি। নয়তো একটি অনার্সের ছাত্রকে কি নিজের প্রাইভেট কোচিংয়ে আসতে বলে, তাও যদি সেটা নিজ নিজ ক্লাসমেটদের হাতে না। এটা ইন্টার ফার্স্ট ইয়ারের মেয়েদের ব্যাচ। কচি কচি মেয়েগুলোকে গোল গোল চোখে একরাশ কৌতূহল নিয়ে তাকিয়ে রয়েছে তার দিকে। নিতান্ত এই অ্যাসাইনমেন্টটির মার্কস তার ফাইনালে যুক্ত হবে, নয়তো ইহজীবনে এমুখও হতো না তার। ইকবল স্যারের চোখের উপর সোনালি বর্ডারের চশমা। তিনি তীক্ষ্ণ চোখে অ্যাসাইনমেন্টের দিকে তাকিয়ে আছেন। একবার খাতাটি সোজা করে, একবার উল্টো করে, একবার লম্বা তো একবার চওড়া। কিন্তু তার ভুরুযুগল কুঞ্চন ঠিক হয় না। মিনিট 5 পরে খেপ ছুঁড়ে মারল সেই খাতা। ফলে অ্যাসাইনমেন্ট খাতা গিয়ে পড়ল বারান্দায়। সাথে সাথে কর্কশ বাক্যে বর্ষণ হলো, আহাম্মক, তুমি কি কাকের ঠ্যাং দেখাতে এসেছো এই ভরদুপুরে? ওটা যে আদৌ কি সেটা তো বুঝতেই পারছি না। মনে হচ্ছে কারো পেট খারাপ হয়ে হাগু করে দিয়েছে। স্যারের কথাগুলো খুব একটা ঝামেলা করল না সৌভিক। স্যার মানুষ বলতেই পারেন। কিন্তু গোলবদ্র যখন সম্মুখে বসে থাকা প্রতিটি যুবতী হো হো করে হেসে উঠল। এই অপমান কি সহ্য করা যায়? একটি অনার্স পড়ুয়া ছেলের জন্য এই নিতান্ত অপমান। কিন্তু সৌভিক মোটামুটি সব কথা গেলে মাথা নত করে বারান্দা থেকে অ্যাসাইনমেন্ট খাতা নিয়ে বেরিয়ে গেল। বাইরে থাকা বন্ধু লিটন বলল, দোস্ত, এই বেটাকে কিছু করা দরকার, বেশি বেশি করে। তার আগে নগদ সমস্যা মেটাই। সেটা কি? সৌভিকের দৃষ্টি অনুসরণ করে সে তাকালো দরজার বাইরে পড়ে থাকা এলোমেলো চটিগুলোর দিকে। সৌভিক ঠোঁট বাঁকিয়ে বলল, তার অর্থ ভালো করেই বুঝে গেল লিটন। ইকবাল স্যার পড়া শেষ করে বের হলো তিতির। স্যার ভালো পড়ান বিধান, ওনার কাছে প্রাইভেট পড়ে সে। পড়া শেষ বের হতে তার আক্কেল গুম। শুধু তার নয়, উপস্থিত সকলের মাথায় যেন বজ্রহাত। একটি জুতো নেই, অথচ তারা স্যারের ঘরে ঢোকার পূর্বে এখানেই জুতোগুলো ছিল। এর মাঝে কেউ বলে উঠল, কে জানে আমাদের জুতোগুলো পাশের কচুরিপানায় ডোবায় ফেলে দিয়েছে। কথা শুনতে তিতির এবং সকলের মুখের রং পাল্টে গেল। স্যারের বাড়ির পাশে ওই যে ডোবা থেকে বিকট গন্ধ বেরোয়, এখন কে ওই জুতো তুলবে? এর মাঝে ইকবাল স্যারও বেরিয়ে এলেন। ছাত্রীদের জুতা হারানো তার মাথায় হাত পড়ল। বুঝতে বাকি রইল না কাজটি কার। তিতির বাড়ি ফিরল খালি পায়ে। উপায়হীন মেয়েটির কিছু করার নেই। তার জুতোহীন পা দেখে অভিলাষা অবাক স্বরে শুধল, জুতা কই? একটা পাজি লোক স্যারের উপর শোধ তুলতে যেয়ে সবার জুতো ডুবাই ফেলে দিয়েছে, মানা যায়? সে কি কথা? স্যার কিছু বলল না? ওকে পেলে তো ধ্যাত, আবার মায়ের জুতো পরে যেতে হবে, দেখাই কেমন। কথাটা হেমা বেগমের কানে যেতে তিনি চেঁচিয়ে উঠল, ওরে আমার নবাব নন্দিনী, বলো তো জুতার মহল করে দেই। একটা কম দামি জুতা দাও না আম্মা। মাস এখনও বাকি, ফাও খরচ করতে পারবো না। তুমি আমার জুতো পরে কাটাও, মাসের সামনের মাসে দিব। মায়ের কথা হতাশ হয়ে গেল তিতির। বিনা বাক্যে ভেতরে চলে গেল। মিনিট দশেক বাদে অভিলাষা তিতিরকে নিজ ঘরে ডাকলো। তিতির যেতে একটি 500 টাকার নোট হাতে ধরিয়ে দিয়ে বলল, হবে এতে জুতা? কিন্তু ভাবি, মা যেন না জানে এটা তোমার ভাই দিয়েছে। বাবুর কথা শুনে আমাকে খরচ করতে বলেছিল। আমার তো লাগছে না, তাই আমি জুতো কিনে নিও। অভিলাষার কথা শেষ হতে তাকে জড়িয়ে ধরল তিতির। তারপর বলল, তুমি খুব ভালো। মা তো চোখে কম দেখে, তাই বুঝে না। অভিলাষা হাসলো, কিন্তু উত্তর দিল না। বিকেলে যখন প্রাইভেট পড়তে বের হবে তিতির, তখন তুলিকা তাকে বলল, তুই ঘুরতে যাচ্ছিস তাই না? কে বলেছে তোকে? আমি জানি তুই জুতো কিনতে যাচ্ছিস, আমাকে নিবি?
পাগল, কাকে না কাকে কামড়ে দিবি। মা বকেছিল মনে নেই? আবার তোকে নিয়ে বিপদে পড়ি। তিতিরের কথা ঠোঁট উল্টালো তুলিকা, করুণ স্বরে বলল, নিয়ে যা না, আমি কামড়ে দিব না, কথা দিচ্ছি। তোর সাথে সাথে থাকবো। আমার ঘরে দম বন্ধ লাগে, ভালো লাগে না, কেমন যেমন না আটকায় আটকায়। নিয়ে চল না আমায়। মাকে কি বলবো? বলবি আমি তোকে পাহারা দিব। তুলিকার কথা শুনতেই খিলখিল করে হেসে উঠল তিতির। যার নিজের দেখাশোনার ঠিক নেই সে কিনা তিতিরকে দেখবে। পড়ন্ত বিকেল, বড় বাজারে বিশাল ভিড়। আজও যেন সকলে একসাথে জামাকাপড় পরার দিন, তাই সব ছেড়ে তারা জামা জুতো কিনতে এসেছে। দোকানিরা তাদের দৃষ্টি আকর্ষণে ব্যস্ত। তিতি শক্ত করে ধরে রেখেছে তুলিকার হাত। মা বলেছে বান্ধবীর বাসা থেকে নোট আনতে, যেন তুলিকাকেও সাথে যেতে দেয়। ফলে হিমা বেগম আপত্তি করেনি, তবে তুলিকাকে বেশ কড়া ভাষায় বলেছেন যেন সভ্য থাকে। এই কারণে এই ভিড়ে তিতির মোটেও বোনের হাত ছাড়ছে না। অবশেষে একটি দোকানে ঢুকলো তারা। মোটামুটি বেশ বড় দোকান। তিতির একে একে জুতা দেখছে। তুলিকা নজর তখন পাশে ছোট্ট মাছের দোকানে অ্যাকুরিয়াম ধবধবে সাদা বাটারফ্লাই কইয়ের দিকে। কি সুন্দর মাছটা! তিতির যখন জুতা দেখতে ব্যস্ত, তুলিকা তখন আনমনে হেঁটে গেল ওই দোকানের দিকে। অ্যাকুরিয়ামের দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে রইল অনেকক্ষণ। এর মাঝে গম্ভীর স্বরে কানে এলো, তুমি এখানে কি করছো? কথাটা শুনতে চমকে তাকালো তুলিকা। তার সম্মুখে সেদিনের রাস্তার ছেলেটা দাঁড়িয়েছে। তাকে দেখতে ভয়ে সিটিয়ে গেল তুলিকা। আশেপাশে তিতিরকে না দেখতে পেয়ে ঘাবড়ে গেল তুলিকা। উপায়ন্ত না বুঝে দোকান থেকে ছুটে পালাতে গেলেই তার হাতখানা টেনে ধরল ছেলেটা। ছেলেটির কাছ থেকে ছুট পাবার চেষ্টা করলো তুলিকা, কিন্তু সুডৌডল শরীর শক্তির কাছে পেরে উঠল না তার। উপায়ন্ত না পেয়ে মুখ এগিয়ে দিলেই ছেলেটা তার হাত সরিয়ে নিল। শান্ত কণ্ঠে বলল, যদি আর একবার কামড়াবে যাও, আমি কিন্তু কামড়ে দেব। আমার দাঁত কিন্তু তোমার থেকে ধারালো। কথাটা কানে বাজলো তুলিকার। মাথা তুলতে দেখলো ছেলেটি তীর্যক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তার গম্ভীর মুখশ্রী দেখে বুঝবার উপায় নেই যে সে সত্যি না মিথ্যা বলছে, তবে তার তীক্ষ্ণ চাহিনি তুলিকার মনে ভয় সৃষ্টি করার জন্য যথেষ্ট। তুলিকা চিন্তিত দেখে রৌদ্র মাথাখানা খানিকটা ঝুঁকিয়ে বলল, কি কামড় দিব? তুলিকা পাতলা ঠোঁট জোড়া ঈষৎ কাঁপছে, তার ভয় হচ্ছে। আশপাশটা ঘোলাটে চোখে একবার দেখলো। অপরিচিত পরিবেশ তার ভেতর নিকষ কালো ভয়কে প্রগাঢ় করল। রোদ্দুরের হাত থেকে নিজে হাত ছাড়বার ব্যর্থ চেষ্টা অব্যাহত রাখল সে, কিন্তু সফল হলো না। একটা সময় ক্ষীণ তেজি কণ্ঠে বলে উঠল, হাত ছাড়ুন আমার। ছটপট থামাও, আমি কিন্তু চিৎকার করব। তুলিকার কণ্ঠে সুপ্ত আতঙ্কের ছাপ, তবে চোখে তেজ। তার রোষান্বিত দৃষ্টি যেন মুহূর্তে ঝলসে দিবে রোদ্দুরকে। রোদ্দুর অবাক হলো। মেয়েটি সেদিনও আতঙ্কে লেগেছিল। মেয়েটির চোখ জোড়া ক্ষীণ ভয়ের আভাস পেয়েছিল। সেদিনও পেয়েছিল মেয়েটি। মেয়েটি কেন এত ভয় পায়? কেন তার জল করে থাকা তেজি চোখগুলো ভয়ের আভাস পায় রৌদ্র? এত প্রতিরোধ কি তবে সেই ভয়কে আড়াল করতে? প্রথম সাক্ষাৎ এ যত না অবাক করেছিল, দ্বিতীয় সাক্ষাৎ এ তার চেয়ে দ্বিগুণ আকর্ষিত করেছে মেয়েটিকে। গাল ফুলিয়ে তপ্ত গলায় ছাড়ল সে। শান্ত গলায় বলল, কার সাথে এসেছ? বলবো কেন? না বললে লস তোমার। আমি কিন্তু ভালো মানুষ নই, ছেলে ধরাও হতে পারি। তোমাকে ধরে নিয়ে পাচার করে দিতে পারি। কথাটা শুনতে মুখটা ফ্যাকাশে হয়ে গেল তুলিকার। চোখে ভয়ের ছাপ গাঢ় হলো। কাঁপানো স্বরে বলল, আমি জানি আপনি ছেলে ধরা নন। আপনি ওই খচ্চর মহিলার ছেলে। মায়ের এমন পরিচয়ে কেন যেন হাসি পেল রৌদ্রুর। তবু হাসলো না, বরং গম্ভীর স্বরে বলল, আমার মা খচ্চর? তুলিকা কিছু বলল না, নতমস্তক দাঁড়িয়ে রইল। তাকে এখন খাঁচায় বন্দি সিংহর মতো লাগছে। সে দাঁত পিষলেও গর্জন করতে পারছে না। রৌদ্র ঠোঁট বাঁকলে হাসলো। হাতের বাঁধনটা আরও দৃঢ় করে বলল, জানো যখন আমি ছেলে ধরা নই, তাহলে এত আক্রমণাত্মক আচরণ কেন? আমি তো তোমার ক্ষতি করছি না। কি ভরসা সে তুমি নাই করতে পারো, তবে তোমাকে তুলে নিয়ে আমার দুপাশে লাভ নেই, উল্টে ক্ষতি। গতবার কামড়ের দাগ এখনও চিৎকার করে জানান দেয় তুমি মানুষ কেমন। তাহলে আমাকে যেতে দিচ্ছেন না কেন? চিন্তা হয়। শান্ত কণ্ঠে কথাটা বলল রোদ্দুর। কথাটা খুব ছোট, তবে তুলিকার কর্ণকুর যেন ঝংকার তুলল। বেকুবের মতো তাকিয়ে রইল তুলিকা রোদ্দুরের মুখপানে। তার ঠোঁটে এখনও হাসি লেগে আছে। তার কৃষ্ণ চোখে নিজস্ব প্রতিবিম্ব দেখতে পাচ্ছে তুলিকা। কি দুর্ভেদ্য চাহিনি! তুলিকার সরল মস্তিষ্ক মোটেও লোকটির কথাগুলো বোধগম্য হচ্ছে না। কি চায় সে? রোদ্দুর তার আঙুলের ফাঁকে নিজের আঙুল গলিয়ে বলল, কার সাথে এসেছো? কোন দোকানে এসে? চলো পৌঁছে দিচ্ছি, সন্ধ্যা হতে চলল। আর দেরি করা উচিত হবে না। তিতির জুতো কিনছে, ওর সাথে এসেছিলাম। কোন দোকান চিনতে পারছি না। অপরাধী কণ্ঠে মিয়ে যাওয়া স্বরে বলল তুলিকা। রোদ্দুর হাসি প্রসারিত হলো। তুলিকার কোমল হাতটা শক্ত করে ধরে হাঁটা শুরু করলো সে। তুলিকা চলল তার পিছু পিছু। রুক্ষ হাতের ভিতর পিষছে কোমল হাত। উষ্ণ স্পর্শ ছড়িয়ে যাচ্ছে সারা দেহে। অন্য এক শিহরণ কাজ করছে, ব্যতিক্রম এক অনুভূতি। তুলিকার জানা নেই অনুভূতির নাম, শুধু এইটুকু জানে এই ছেলেটির সঙ্গ বিপজ্জনক। অবশেষে তিতিরের দোকান খুঁজে পাওয়া গেল। তিতি তুলিকাকে খুঁজতে খুঁজতে হয়রানি হয়ে গেছে। জুতো দেখতে দেখতে তুলিকার কথা ভুলেই গিয়েছিল সে। 4-5 জোড়া জুতোর মাঝে একটি জুতা
খুব মনে ধরলে তখন অতি উৎসাহের সঙ্গে আপাকে তা বলতে গেলে তখনই আবিষ্কার হলো তার আপা তার পাশে নেই। পুরো দোকান কোথাও আপা নেই। হন্যে হয়ে সকলকে শুধালো। সাদা সালোয়ার কামিজ পরা একটি ফর্সা মেয়ে ছিল একপাশে, লম্বা বেনি, দেখেছেন? কিন্তু ব্যস্ত মানুষের সেখানে নিজের খোঁজ নেবার সময় নেই, সেখানে অপরিচিত একটা মেয়ের খোঁজ কিভাবে দিবে তারা? ফলে একে একে সকল দোকান ঘুরে ঘুরে দেখতে লাগলো তিতির। অবশেষে আধ ঘন্টা বাদে সে তার আপার খোঁজ পেল, তাও রোদ্দুর ভাইয়ের সাথে। সেদিনের ঘটনার পর লোকটিকে তুলিকার সাথে দেখে বেশ অবাক হয়েছিল তিতির, কিন্তু তার হতবাক চিত্তকে শান্ত করে রোদ্দুর বলল, মাছের দোকানে চলে গিয়েছিল মহোদয়া। ভাগ্যিস আমি সেখানে ছিলাম। লাভের লাভ যেটা হয়নি তোমার আপা হারায়নি, আর লোকসান হলো আমার গোল্ডফিশটার কেনা হলো না। রৌদ্রের কথা শুনে ছোট করে সরি বলল তিতির। তারপর তুলিকার সাথে ঝাঁঝালো কণ্ঠে বলল, তোকে এই জন্য কোথাও নিতে চাই না। আমি বলেছিলাম আমার সাথে থাকতে, কেন আমাকে না বলে গেলি? আমার জান বেরিয়ে গেছিল। এর মধ্যে মায়ের কয়েকশো ফোন আসছে জানিস। তুলিকা মুখ লম্বা হলো, সে অপরাধীর মতো দাঁড়িয়ে রইল। তখন রোদ্দুর শান্ত কণ্ঠে বলল, দোষটা কিন্তু তোমার। যেহেতু তুমি ওকে নিয়ে এসেছো, ওকে দেখে রাখার দায়িত্ব তোমার। ওর মানসিক অবস্থা বোন হিসেবে আমার থেকে বেশি তুমি জানো। তাই ওর সাথে বকাবকি না করে নিজের ভুল শুধরে নাও। রোদ্দুরের কথায় বেশ লজ্জা পেল তিতির। সে আর কথা বাড়ালো না। দিনের শেষে আলোকবিন্দু নিগড় আধারে কৃষ্ণছাপে হারিয়ে গেল। মাগরিবের আজান কানে আসছে। রোদ্দুর ঘড়ির দিকে তাকিয়ে বলল, সন্ধ্যা হয়ে এসেছে। বাড়ি কিভাবে যাবে? চলো আমরা। আমি কিন্তু একই জায়গায় যাচ্ছি, চলো একসাথে যাই। না না, দরকার নেই। তোমার আপা জানে আমি ছেলে ধরা নই। সন্ধ্যা হয়ে গেছে, একা যাওয়া নিরাপদ নয়। তিতির কথা বাড়ালো না। এদিকে তুলিকা গোল গোল চোখে রোদ্দুরকে দেখছে। তার মোটেও মানুষটিকে ভালো লাগছে না, কিন্তু সে ভালো মেয়ে, উপকার উপকার ভুলে না। তাই বিনা বাক্যে সেখানে দাঁড়িয়ে রইল। মিনিট দশেকের ভেতর একটি সিএনজি ঠিক করলো রোদ্দুর। তারপর তিতির এবং তুলিকাকে উঠতে বলল। অবশেষে সিএনজি ছাড়লো। গন্তব্য এখন বাড়ি। সারা রাস্তা পাশাপাশি বসলো, কোনো কথা হলো না। কেবল শোনা গেল রাস্তা ব্যস্ত যানের হর্নের কোলাহল। পাশের ঘরে থমথমে একটি পরিবেশ। হিমা বেগমের মুখ কঠিন হয়ে আছে। তার সম্মুখে মাথা নত করে দাঁড়িয়ে এসছে অভিলাষা। তার কপাল ঘামছে, কথা বলার সাহস হচ্ছে না তার। মা হঠাৎ করে কেন জরুরি তিনি তলব দিলেন বুঝে উঠতে পারলেন না অভিলাষা। তবে মায়ের মুখের ভাবভঙ্গি এতটুকু নিশ্চিত তিনি কোনো কারণে অসন্তুষ্ট। এর মধ্যে ঘরের কলিং বেল বাজল। দরজা খুলতে তিতির এবং তুলিকা ঘরে প্রবেশ করলো। তাদের দিকে তীর্যক দৃষ্টিতে তাকালেন হিমা বেগম। তারপর হীন স্বরে বললেন, কোথায় গেছিলে? বলেছিলাম না স্মৃতির বাড়ি যাবো। মিথ্যে কথাটাও কি ওই মেয়েটি টাকা দেওয়ার সাথে সাথে শিখিয়ে দিয়েছে? কথাটা শুনতে চমকে উঠল তিতির। অভিলাষা মুখশ্রী পাংশুবর্ণ হয়ে গেল। তিতির মায়ের ক্রোধ জানে কিছু হলে হিতে বিপরীত হবে, তাই সে মৌন রইল। কিন্তু হিমা বেগম তিতিরের হাত থেকে জুতোর প্যাকেট নিয়ে অভিলাষার হাতে ধরে দিয়ে তীক্ষ্ণ স্বরে বলল, আমার ছেলের জীবনটা তো নষ্ট করে দিয়েছ, অন্তত মেয়েটিকে নষ্ট করো না। আজ তোমার জন্য সে মিথ্যে বলেছে, কাল না জানি কী করবে। এই মেয়ে শেষ বয়সে এসে অন্তত মেয়েকে উচ্ছন্নে যেতে দেখতে পারবো না। মা, আমি ওকে মিথ্যে বলতে বলিনি। আমি ওকে টাকাটা দিয়েছিলাম যেন ও একটি ভালো জুতো কিনে নেয়। পরিবারের মানুষ হয়ে এটুকু তো করতেই পারি। লাগবে না, অনেক করেছো তুমি। তোমার জন্য আজ আমার ছেলে রাত বেরেতে বাড়ি ফেরে। এমনটা তো হবার কথা ছিল না। লেখাপড়া শিখে তুলে এখন সে রাস্তায় রাস্তায় ঘুরছে। আমার সাথে তর্ক করতেও সে পিছপা হয় না। আর কি বলতে চাও? ক্ষমা চাচ্ছি, এবার রেহাই দাও। মা তো হচ্ছ, সন্তান বেপথে গেলে কেমন লাগে হাড়ে হাড়ে টের পাবা। হিমা বেগমের কথাগুলো বিষাক্ত সুইয়ের মতো বিচ্ছে অভিলাষার। চোখ জোড়া জ্বলছে, ভেতরটা চূর্ণ বিন্ন হয়ে যাচ্ছে। তবুও মৌন থাকলো অভিলাষা। ছোট্ট একটি গোপন নিঃশ্বাস গোপন করে জুতোর প্যাকেটটা নিয়ে ভেতরে চলে গেল। নিজেকে স্বার্থপরতার জন্য নিজেকেই ঘৃণা হচ্ছে। আজ এতটা হেয় কি সত্যি তার প্রাপ্য ছিল? চায়ের দোকানে গরম চায়ের ধোঁয়া উঠছে। পাড়ার ছেলেপেলে চায়ে চুমুকে আড্ডার আসর জমিয়েছে। রিক্সা থামাতে সেখান থেকে নামলো রোদ্দুর, হাতে সাদা অ্যাপ্রন। 12 ঘন্টার টানা ডিউটি অবশেষে শেষ হলো। এখন বাড়ি যেতে লম্বা খুব। এর মাঝে শিহাব তাকে ডাকলো, রোদ্দুর চা খাবে নাকি? মাথা ব্যথা কার্যকর ওষুধটিকে মানা করতে পারল না সে, তাই বসেই পড়ল। তপনদা এগিয়ে দিল গরম চায়ের কাপ। এর মাঝে শিহাব বলল, হাতে কি হাল করছে? শুনেছি তুলিকার কামড় খেয়েছে। ওই আর কি, দাগ বসেছে। ওই মেয়ের আশেপাশে থাকিস না, ভীষণ ডেঞ্জারাস। আচ্ছা, তুলিকা কি ছোটোবেলা থেকে এমন, নাকি কোনো কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে? চায়ের কাপে চুমুক দিতে দিতে প্রশ্নটি করল রোদ্দুর। মেয়েটিকে নিয়ে তার কৌতূহল প্রচুর। তার বহিঃপ্রকাশ হলো অজান্তে। উত্তরে শিয়া বলল, যতটুকু শুনেছি মেয়েটির এই অবস্থা বছর দুয়েক হবে। বিয়ে ভাঙার ফল বুঝলি? শিহাবের কথা খানিকটা অবাক হলো রোদ্দুর। চায়ের কাপ নামিয়ে কপাল কুঁচকে ধীর বলে, বিয়ে ভাঙার ফল মানে? শুনেছি মেয়েটার নাকি বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু খুব হেনস্থ করে বরপক্ষ বিয়েটা ভাঙে। তুলিকা নাকি আত্মহত্যা করতে গিয়েছিল। এরপর থেকে ওর মানসিক বিপর্যয়।
এতটা খারাপ অবস্থা ছিল যে ওকে পাগলা গারোতে দেবার মতো পরিস্থিতি হয়েছিল। সুরভিভাবেই আর তুরান ভাই এর জেদের জন্য সেটা ঘটেনি। ওর নাকি চিকিৎসা চলছে, এখন তো অনেক স্বাভাবিক দেখায়। দূর থেকে দেখলে কেউ বলতেই পারবে না মেয়েটার মাথায় গন্ডগোল আছে। কাছে গেলে বোঝা যায় কাহিনী কি। তার জ্বলজ্বন্ত উদাহরণ তো তুই। কেন বিয়ে ভেঙে গেছিল? আনমনে কথাটি শুধালো রোদ্দুর। রোদ্দুরের কণ্ঠস্বর শান্ত, তার দৃষ্টি চায়ের কাপে স্থির। চাটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সেদিকে মন নেই রোদ্দুরের। তুলিকার প্রতি রৌদ্রের এমন আগ্রহ অবাক হলো শিয়াবের। বিদ্রুপ সুরে বলল, সুন্দর চেহারা কি ডাক্তারবাবু গলে গেল?" অবশ্য অস্বাভাবিক নয়, অমন পুতুল মুখশ্রীতে কঠিন থেকে কঠিন হৃদয় গলে পানি হবে। সেখানে তুমি তো সামান্য ডাক্তার, হৃদয় তোমার স্বভাবই নরম। তবে এ যে সে নারী নয়, কামড়ের দাগ তো এখনও অক্ষত। শিহাবের কথায় যুবক মহল হাসির লহর উঠল। রৌদ্র খানিকটা বিরক্ত হলো, কিন্তু দাঁতে দাঁত সে নিল তা। চায়ের কাপটা বেঞ্চে রেখে দাম দিয়ে বেরিয়ে গেল সে। আজ বসে থাকা মানে যত আজগুবি কথা গেল। অহেতুক একটা অসুস্থ মেয়ে নিয়ে চর্চা, যার কোনো সুফল নেই। কথার হাত পা না থাকলেও তার দৌড় অনেক। সামান্য কৌতূহল কাউকে আঘাত দেবার কারণও সময় নিবে না। তাই কথার ধোয়ার কুণ্ডলি সেখানেই দমিয়ে দেওয়া উত্তম। রোদ্দুর বাড়ি আর তুলিকাদের বাড়ির দূরত্ব কয়েক মিনিট মাত্র। ৩ বাড়ি রেখে রোদ্দুরের বাড়ি। ফলে প্রতিনিয়ত যেন এই বাড়িটার সামনে থেকে যাওয়াটা অভ্যাস হয়ে গেছে তার। যাওয়ার সময় একটিবার দক্ষিণের বারান্দায় তাকানো একটা বিশ্রী স্বভাব। রাস্তা থেকে বারান্দাটা দেখা যায়, বরং তার জানলা থেকে বারান্দা আরও স্পষ্ট দেখা যায়। তবুও যাওয়ার পথে একবার সেদিকে তাকাবেই। আজও ব্যতিক্রম হলো না। গত বছর সেপ্টেম্বরে এই বাসার ৩ তলায় তারা ভাড়া নেয়। বিশাল পরিবার। যান্ত্রিক শহরে যেখানে মানুষ নিজের আলাদা গণ্ডি বানিয়েছে, সেখানে তুলিকাদের পরিবারে তখন ৭ জন সদস্য। ব্যাপারটা পাড়ার খুব আলোচিত হলেও সবচেয়ে বেশি আলোচিত হয় তুলিকা। পুতুলের মতো তুলতুলে একটা মেয়ে, যার চোখে ঘোলা চোখের অবুঝ দৃষ্টিতে পুরুষের শীতল হৃদয় উষ্ণ রক্ত সঞ্চালন বেগ বাড়াতে যথেষ্ট। পাড়ার শাহিন ভাইও তাদের একজন ছিল। সুযোগ পেলে তুলিকার সাথে কথা বলার চাহিদা তাকে মহা বিদঘুটে পরিস্থিতিতে ফেলছিল। তখন তুলিকা তাকে জুতো খুলে মেরেছিল। সবাইকে চেঁচিয়ে বলছে, এই পচা লোকটা আমাকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করছে। সবার সম্মুখে লজ্জায় মিশে গিয়েছিল শাহিন ভাই। তার পরিবার তুলিকাদের পাড়া ছাড়াতে চাপ দিলে জানা নেই মেয়েটির মাথায় সমস্যা। সকলের দৃষ্টি বদলে যায়। আগে যাদের তুলিকার দর্শন হৃৎস্পন্দন বাড়াতো, তারা মুখ বাঁকাতে লাগলো তুলিকাকে দেখে। কেউ কেউ সমবেদনা আফসোস করলো, সমবেদনা জানালো, আবার কেউ বিদ্রূপের আশ্রয় নিল। তবে এই অস্বাভাবিক আচরণ আর এলো না। রৌদ্রুর মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করে, মেয়েটির প্রতি এত কৌতূহলের কেন্দ্রবিন্দু কি? কেবলই কি সমবেদনা, নাকি পেশা? পেশাগতভাবে এমন হওয়াটা অস্বাভাবিক নয়, তাই তো নিজেকে আর ঘাটায় না, ঘাটানোর বুদ্ধিও নয়। কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে গেলে তখন তখন কি হবে? অ্যাপ্রন চেয়ারে রেখে বিছানায় গাটা এলিয়ে দিল। নিস্তব্ধ ঘরে তখন প্রগাঢ় অন্ধকার। লাইট জ্বালানোর বেকার কষ্ট করল না, শুধু জানলাটা খুলে দিল। ঘুমট গন্ধটা মিলিয়ে লাগলো শীতল হাওয়া। ক্লান্ত চোখ জোড়ায় তখন নিদ্রাদেবীর আগমন। তার মস্তিষ্কের ভেতরে একটি প্রশ্ন, কেন বিয়ে ভাঙল তারা? বিয়ে না ভাঙলে তো আজ মেয়েটির গল্প অন্যরকম হতে পারত। হয়তো নীরহারা পাখির নেই নিস্তব্ধ রাতের কৃষ্ণ আকাশে নিজের ঠাঁই খুঁজত না। আজকের সকালটা অন্য সকালের মতো হলো না। তীব্র তাপে ঝাপসা চোখজোড়া খুলতে কষ্ট হচ্ছে অভিলাষার। শরীরে বিশ্রী ব্যথা, পেটে যেন হাতুড়ি পেটা হচ্ছে। থার্মোমিটার পারও জানান দিচ্ছে তাপমাত্রা ১০০ পার হয়ে গেছে। শুষ্ক ঠোঁট জিভ দিয়ে ভেজালো সে। গলা শুকিয়েছে, একটু পানি পেলে মন্দ হতো না। এর মাঝে শীতল হাতের স্পর্শ পেতে কেঁপে উঠল। চিন্তিত কণ্ঠে বলল, এত জ্বর বাঁধল কীভাবে? অভিলাষা চোখ মেলে চাইল। তিমির চিন্তিত দৃষ্টিতে তার পানে চেয়ে রয়েছে। লোকটির কালো নয়নে নিজস্ব প্রতিবিম্ব দেখল অভিলাষা। স্মিত হেসে বলল, কখন এসেছো? এই তো মাত্র। নতুন চাকরি পেয়েছে তিমির। আগে সেলসম্যানের চাকরি ছেড়ে দিয়েছে। এটা নাকি কল সেন্টার চাকরি, শুধু ফোনে কথা বলতে হবে। ফোন? ও সে নয়, বাহিরের দেশের কাস্টমারের ফোন। যেহেতু বরাবরই ভালো ছাত্র, তাই ইংলিশ তার বেশ ভালো দক্ষতা। ফলে সার্টিফিকেটের জন্য আটকায়নি। বিশাল চাকরির এই জোগাড়টা করে দিল। মাস গেলেই কড়কড়া ১৫,০০০। ফলে তিমির বারণ করার কারণ নেই। রাতের শিফট করতে হয়। সেই বিকেলে বের হয়, আসে সকালে। রাতটা অভিলাষের একাই কাটে। ভীত অভিলাষা গুটিসুটি মেরে ঘুমিয়ে থাকে। সেই ঘুম ভাঙি কলিং বেলে, কিন্তু আজ আর কলিং বেল শব্দে কানে পৌঁছেনি। ফলে দরজাটা সে খুলেনি। অভিলাষাকে উঠতে গেলে রামধমক খেলে, উঠছ কেন? তুমি খাবে না? অভিলাষের করুণ স্বরটি কথাটা শুধরল। উত্তর না দিয়ে সবল হাতজোড়া তাকে নিজের কাছে টেনে নিল। চুলে বিলি কাটতে কাটতে বলো, তোমার বরটা অনেক বাজে, তাই না? তিমিরের কণ্ঠটা কেমন যেন শুধালো। অভিলাষা তার প্রশস্ত বুকে মাথা এলিয়ে বলল, হঠাৎ এই প্রশ্ন? আমার জন্য তোমাকে এই জাতাকলে পিষতে হচ্ছে? তুমি না বললে আমি জানি তোমার অসুস্থতার কারণ। সেদিনও মা তোমাকে অনেক কথা শুনেছে, ভুল তো কিছু বলেননি তিনি। আমার জন্যই তো তোমার এই দশা।
আমার জীবনে সুখ আনতে যেয়ে নিজের জীবনে কালবৈশাখী ঝড় তুললে। অভিলাষা ধরা গলায় কথাটা বলল। তিমির তার মুখশ্রী আলতো করে তুলে ধরল, কপালে গভীর চুম্বন এঁকে বলল, তুমি আমার শুভ্র গোলাপ অভিলাষা। ওই নরপিশাচের হাতে কি করে তোমায় নষ্ট হতে হয়ে দেই। সেদিন যা করেছিলাম আমি বুঝেই করেছিলাম। অভিলাষা চোখ বুজে নিল, ফলে অশ্রুমালা পড়ল তার কোমল গালে। দিনটি এখনও তার স্পষ্ট স্মৃতিতে। অজানা একটি লোকের সাথে অর্থের লোভে অভিলাষাকে জোরপূর্বক বিয়ে দিচ্ছিলেন তার চাচি পলি বেগম। অভিলাষার ইচ্ছেকে গলা চেপে হত্যা করা তার থেকে 20 বছরের এক বিপত্নিক পুরুষের সাথে তার বিয়ে ঠিক করেন পলি বেগম। ফলে এই অমানবিক অত্যাচার থেকে রক্ষা পেতে তিমিরের সাহায্য নেয় অভিলাষা। তিমির সেদিন দলবল নিয়ে বিয়ে ভাঙতে আসে। তখন তারা দুজনের সম্পর্কে কেবল কলেজের সিনিয়র এবং জুনিয়র। পুলিশ নিয়ে এসে ভয় দেখিয়ে জোরপূর্বক বিয়েটা থামায় তিমির এবং তার দলবল। একটা 22 বছরের মেয়েকে তার অনিচ্ছায় বিয়ে দেওয়ার আইনত অপরাধ। ফলে পুলিশের ভয়ে পলি বেগম সুসজ্জিত পরিকল্পনায় বিপদে যায়। অভিলাষা জানত এরপর চাচির কাছে থাকা মানে প্রতিনিয়ত মানসিক যন্ত্রণার মুখোমুখি। পলি বেগম তার সূচনা বিয়ে ভাঙার পর করেছিল কটূক্তি এবং অকথ্য বাণীতে যখন অভিলাষাকে বারবার আঘাত করা হচ্ছিল, তখন তার সম্মুখে ঢাল হয়েছিল তিমির। বিদ্রোহ করে বলেছিল, কথা দিয়ে যদি কারো মন জয় করতে না পারেন তবে কাউকে আঘাত করার অধিকার নেই আপনার। নিজের লোভের মাত্রায় অন্ধ হয়ে গেছেন। এতটুকু দেখেন না কার সাথে বিয়ে দিচ্ছেন অভিলাষার? আমার ভাবছি আমি বুঝবো। তুমি কে গো? মনে রেখো আমার অন্যই ধ্বংস করবে না। এখানে থাকবে না অভিলাষা। কোথায় থাকবে সেটা নিয়ে আপনার ভাবতে হবে না। শান্ত কণ্ঠে কথাটি বলল তিমির। পর মুহূর্তে সে অভিলাষার নরম হাতটি নিজের হাতের মুঠোয় নিল। শান্ত কণ্ঠে বলল, কোথায়? আমার সাথে। অভিলাষের নিষ্ক্রিয় মস্তিষ্ক কথাটা ঝংকার তুলল। অবাক নয়নে অপলক দৃষ্টিতে যখন তাকিয়ে রইল সে তিমিরের দিকে, তিমির তখন শান্ত কণ্ঠে বলল, আমায় বিয়ে করবে অভিলাষা? কথা দিচ্ছি তোমাকে আগলে রাখবো। কথাটার মাঝে অবর্ণনীয় সম্মোহীন শক্তি ছিল। অস্থির হৃদয়টা নিমেষেই যেন শান্ত হয়ে গেল অভিলাষার। মনে হলো এই বুঝি তার সকল যন্ত্রণার মুক্তি। বাড়িয়ে থাকা হাতটি বিনা প্রশ্নে আঁকড়ে ধরল অভিলাষা। ভেবেছিল নীরহারা পাখির বুঝি নীর খুঁজে পেল, সুখের ঠিকানা খুঁজে পেল। কিন্তু ভুল ছিল। সুখের সংসার খোঁজ পেল, নীরের খোঁজ পেল না সে। তিমিরের শার্টখানা আগলে ধরে আকুল কণ্ঠে বলল, আমি যদি কিছু চাই দিবে? কি চাই? অভিলাষার মুখে এই প্রথম আবদার শুনল তিমির। প্রিয় মানুষের আবদার মেটানোর মাঝে শান্তি রয়েছে, হোক না যত নিষ্ঠুর কোনো চাহিদা। শফিক সাহেব চশমাটা বদলাতে লাগলো। আজকাল ঝাপসা লাগে সব। খবরের কাগজে লেখা ছোট্ট করে তার নাকি চোখের পাওয়ার গন্ডগোল। এই তর্ক প্রতিনিয়ত স্ত্রীর সাথে লেগেই যাচ্ছে। হিমা বেগম বারবার বলছেন ডাক্তার দেখাতে, কিন্তু অপচয় করতে তিনি চান না। আজ হিমা বেগমের সাথে এক বাকযুদ্ধ চলছে। হিমা বেগম তীক্ষ্ণ কণ্ঠে তাকে কথার বান দিয়ে আঘাত করছেন। শফিক সাহেব তা না শোনা ভান করে খবরের কাগজে মুখ ডুবিয়েছেন। এর মাঝে আগমন ঘটল তিমিরের। তিমিরকে দেখে মুখ বাঁকালেন হিমা বেগম। তিমির বিনা ভঙ্গিতায় বললেন, তোমাদের সাথে কিছু কথা ছিল। কি? শফিক সাহেব খবরের কাগজটা রেখে শুধলেন। তিমির ঠোঁট ভিজিয়ে ধীরস্বরে বললেন, আমি ফাইনাল পরীক্ষা দেব। নীরহারা পাখি প্রথম পর্ব। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।